দ্য হেন হু ড্রিমড শি কুড ফ্লাই। এই বইটি সম্প্রতি ২০২৬ সালের বইমেলাতে প্রকাশিত হয়েছে। বইটি হলো মূলত একটি কোরিয়ান লেখিকার বই। তার নাম শিওন মি ওয়াং। আর এই বইটি বাংলাদেশের একজন নাগরিক অনুবাদ করেছে। অনুবাদকারীর নাম সাদিয়া ইসলাম বৃষ্টি। বইটি মূলত একটি মোটিভেশনাল টাইপ বই। তাহলে এই বইটি পড়া শুরু করা যাক। আশা করি কাহিনীটা খুবই ভালো হবে। তো আমি আপনাদের সাথে আছি তুলি বিশ্বাস। আপনারা এই পুরো গল্পটা আমার কণ্ঠে শুনতে চলেছেন। এই পুরো বইটি মূলত কিছু ছোট ছোট খণ্ডে বিভক্ত। আর প্রথম খণ্ডটির নাম হচ্ছে ডিম পাড়া বন্ধ। সামনে গড়িয়ে যাওয়া ডিমটার দিকে তাকালো স্প্রাউট। সাদাটে রঙের ডিমটার গায়ে ফোঁটা ফোঁটা রক্ত। 2 দিন হলো কোনো ডিম পাড়েনি সে। একবার তো মনেই হলো এটাই শেষ। ডিম টিম বোধহয় আর পারতে হবে না। কিন্তু ওমা, আজ আবার একটা ডিম বেরিয়ে এলো। অবশ্য এমন ছোট ডিম দেখলে মনটা খারাপ হয়ে যায়। খামারি বউটা নেবে কি এই ডিম? নাকি অন্য দিনগুলোর মতোই না, আর এই অপমান নেওয়া যাচ্ছে না। প্রতিদিন ডিম নিতে আসলেই খামারি বউয়ের মুখ শুকিয়ে যায়। প্রতিদিন তার সেই একই অভিযোগ। যত দিন যাচ্ছে খামারের মুরগিদের ডিম নাকি ততই ছোট হচ্ছে। আজ স্প্রাউটের পাড়া ডিমটা বিচ্ছিরি রকমের ছোট হয়েছে। তবে তাই বলে কি সেটাকে না নিয়ে চলে যাবে খামারি বউ? দাঁড়ানোর চেষ্টা করলো স্প্রাউট। পা ঢলে উঠল তার। কয়েকদিন হলো মুখে খাবার রুচ্ছে না। না খেয়ে এই ডিম যে পেড়েছে সে, সেটাই বা কম কিসের? কে জানে আর কতগুলো ডিম জমে আছে পেটে। এটাই শেষ ডিম হলে বেশ হতো। তাতে বেশ খুশিই হতো স্প্রাউট। এমন এলোমেলো কথা ভাবতে ভাবতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। বাইরে উঁকি মারল একবার। ওর খাঁচাটা দরজার খুব কাছে। চাইলেই উঁকি মেরে তারের জাল দিয়ে ঘেরা দেয়ালটার অন্য পাশটা দেখে নেওয়া যায়। মুরগি খামারের দরজার ফ্রেমের চেয়ে খানিকটা ছোট। আশপাশ দিয়ে তাই কিছু খালি জায়গা বেরিয়ে পড়েছে। সেই ফাঁকে চোখ রাখলেই দূরের একটা বাবলা গাছ দেখতে পায় স্প্রাউট। দরজার ফাঁকা অংশটা দিয়ে শীতকালে প্রচণ্ড ঠান্ডা বাতাস আসে। গ্রীষ্মে ছুটে আসে এলোপাথারি বৃষ্টি। তবে বাবলা গাছ দেখার আনন্দের তুলনায় স্প্রাউটের কাছে সেই সব কষ্ট কিছুই না। ডিম পাড়া মুরগি স্প্রাউট, অর্থাৎ ডিম পাড়াই হলো তার একমাত্র কাজ। ওকে বড় করাই হয়েছে এজন্য। বছরখানেক হলো এই খামারে এসেছে সে। তখন থেকে আজ অবধি মন দিয়ে কেবল ডিমটাই পেড়ে গিয়েছে ভালো মুরগির মতো। বাইরের মুরগিরা হয়তো পাখা মেলায় ঘুরে বেড়ায়, ডিম তা দেওয়ার অনুমতি পায়। স্প্রাউট সেসবের কিছুই পায়নি। খামারের বাইরে পাই রাখেনি সে কখনো। এসব চিন্তাও মাথায় আসেনি তার এর আগে। তবে যেই দিন সুন্দরী এক মুরগি মাকে তার নিজের বাচ্চাগুলোকে নিয়ে হাঁটতে দেখল স্প্রাউট, তারপর থেকেই কেমন যেন ইচ্ছে লাগলো তার মনে। একটা হলেও নিজের ডিমে তা দেবে সে। নিজের একটা বাচ্চাকে চোখের সামনে জন্ম নিতে দেখবে। শুনতে সহজ মনে হলেও কাজটা করা প্রায় অসম্ভবের কাছাকাছি একটা ব্যাপার। মুরগির খামারের খাঁচাগুলো এমনভাবে রাখা যেন মুরগির ডিম পারলেই সেটা গড়িয়ে সামনে চলে যায়। তা দেওয়ার জন্য স্প্রাউটের কাছে ডিম তো থাকতে হবে নাকি? হাট করে খুলে গেল দরজাটা। ছোট ঠেলাগাড়িতে করে খাবার নিয়ে এসেছে খামারি। খাবারের উপস্থিতি টের পেতে অধৈর্য মুরগিদের ডাকে কানে তালা লাগার জোগাড় হলো। সকালের খাবার। আমার খিদে লেগেছে, আমার খিদে লেগেছে। একটা বালতিতে করে খাবার তুলে মুরগিদের সামনে রাখতে লাগলো খামারি। শুধু খেয়েই যাচ্ছে। ডিম যেন ঠিকঠাক পায় এবার। এত দাম দিয়ে কেনা খাবার যেন নষ্ট না হয়। খাবারের দিকে মন নেই স্প্রাউটের। খোলা দরজা দিয়ে বাইরের পৃথিবী দেখছে সে। অনেক দিন হলো খাওয়ার রুচি হচ্ছে না। ডিম পাড়ারও ইচ্ছে নেই। ডিম পাড়তে অবশ্য খারাপও লাগে না ওর। কিন্তু খামারের বউয়ের বারবার ডিম নিয়ে চলে যায়। কষ্টে বুকটা ভেঙে যায় স্প্রাউটের। মা হওয়ার আনন্দ পরিণত হয় তীব্র বেদনায়। টানা 1 বছর ধরে চলছে এসব। আর কতই বা নেওয়া যায়? নিজের পাড়া ডিমগুলোকে তা দেওয়ার তো দূরে থাক, আঙুলের ডগা দিয়ে একবার ছুঁয়েও দেখতে পারে না সে। ওর থেকে নিয়ে যাওয়ার পর কি হয় ডিমগুলোর? ওদেরকে কি নিয়ে কি করে খামারি বউ? কিছুই জানে না সে।
বাইরে রোদ ঝলমলে দিন। উঠানের কোনো এক দাঁড়িয়ে থাকা বাবলা গাছটায় সাদা ফুলের মুরগির খামার পর্যন্ত গন্ধ ছড়াচ্ছে। ফুলের সুবাসে স্প্রাউটের মনটা ভরে গেল। খাঁচার জালের ভেতর দিয়ে মাথাটা বের করার চেষ্টা করলো সে। বাবলা গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি মারা ফুলগুলোকে দেখতে গিয়ে ওর পালকহীন ন্যাড়া ঘাড়টা ঘষা খেলো একটু। কি সুন্দর! কোনাকুনিভাবে তাকালেই সেই ফুল আর পাতা দেখতে পায় সে। হিংসায় জ্বলে গেল ওর ভেতরটা। এই খামারে ঢোকার একদম প্রথম দিন থেকেই গাছটাকে খেয়াল করেছিল স্প্রাউট। কিছুদিন বাদে তুষারের মতো নিজের ফুলগুলোকে ছড়িয়ে দিয়েছিল বাবলা গাছটা। গায়ে জড়িয়ে নিয়েছিল কচি সবুজ পাতা। শরতের একদম শেষের দিকে এসে হলদেটে হয়ে যায় এবং ঝরে গিয়েছিল পাতাগুলো। কি প্রচণ্ড বাতাস, কি ভীষণ বৃষ্টি! তাতেও কেমন শক্ত হয়ে গাছের গায়ে আটকে ছিল পাতাগুলো। দেখেই অবাক হয়েছিল স্প্রাউট। পরের বসন্তে যখন আবার কচি পাতা এলো গাছটাকে, স্প্রাউটের আনন্দ তখন আর দেখে কে? স্প্রাউট মানে অঙ্কুর। পাতা গজানোর ঠিক আগের সময়টা একদম দারুণ। নাম আর হতেই পারে না। অঙ্কুর বড় হয়ে পাতা হয়। সূর্য আর পাতাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ধীরে ধীরে মাটিতে ঝরে পড়ে সেই পাতা। যাওয়ার আগে গাছের মুড়িয়ে দিয়ে যায় সুগন্ধি ফুলে। বাবলা গাছের অঙ্কুরগুলোর মতো স্প্রাউট নিজেও এমন কিছুই করতে চেয়েছিল জীবনে। হতে চেয়েছিল একদম এগুলোর মতো। তাই নিজের নামটা সে বেছে বেছে স্প্রাউটই দিয়েছে। না, কেউ ওকে এখনো স্প্রাউট বলে ডাকেনি। বাবলা গাছের অঙ্কুরের মতো জীবন যে তার না, সেটাও সে খুব ভালো করেই জানে। তাও ভালো লাগে ওর নিজেকে স্প্রাউট ভাবতে। তার ছোট জীবনে এই নামের ব্যাপারটা অনেকটাই গোপন বিষয়। যখন থেকে নিজের নাম দিয়েছে, খামারের বাইরের সবকিছু মনোযোগ দিয়ে খেয়াল করেছে সে। আকাশের বুকে চিকন চাঁদের জন্ম নেওয়া থেকে শুরু করে সেটার ডুবে যাওয়া, সূর্যোদয় থেকে শুরু করে গোয়ালঘরের গবাদি পশুদের ওপর দিন শেষে সূর্যের টুপ করে ডুবে যাওয়া, সবটাই। জলদি জলদি খাবার খেয়ে এবার বড় বড় ডিম চাই, চেঁচিয়ে উঠল খামারি। অবশ্য এই কথা সে প্রত্যেকবারই বলে থাকে মুরগিদের খাবার দিতে এলে। এখন আর সেসবে পাত্তা দেয় না স্প্রাউট। বিরক্ত লাগে ওর। খামারের কথায় কান না দিয়ে উঠোনের দিকে তাকালো সে। বাইরের গবাদি পশু পাখিরা সকালের খাবার খেতে ব্যস্ত। একটা জায়গায় বিশাল এক গামলা ঘিরে আছে হাঁসেদের পরিবার। গামলায় খাবার রাখা। আকাশের দিকে লেজ উঠিয়ে ঠোঁট দিয়ে খাচ্ছে সবাই। ভুলেও মাথা নাড়াচ্ছে না কেউ। খানিক দূরেই খামারের বয়স্ক কুকুররা যতটা দ্রুত সম্ভব খাবার গিলছে। মোরগরা টের পাওয়ার আগে যতটা সম্ভব খেয়ে নেওয়ার চেষ্টা ব্যস্ত সে। আগেরবার মোরগর খাবারে ভাগ চেয়েছিল, মানা করায় সে কি ঠোকরানোই না ঠোকরালো তারা কুকুরটাকে। সেই থেকে প্রায় লুকিয়ে লুকিয়ে নিজের খাবার শেষ করে কুকুর। মোরগ মুরগিদের দিকটায় খুব একটা ভিড় নেই। ওদের বাচ্চা কাচ্চার বালাইও নেই। তাই খাবারটাও আয়েশ করে শেষ করা যায়। তাও নেতা মোরগের কুকুরের খাবারে ভাগ বসানো চাই। আবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই তীব্র গতিতে কুকুরের খাবারের দিকে এগিয়ে এলো মোরগ। পিছু হটার কোনো ভাবই নেই চেহারায়। বুড়ো কুকুর ব্যাপারটা লক্ষ্য করে লেজ গুটিয়ে ফেলল। হালকা ক্রুদ্ধ গর্জনও বেরোলো তার গলা দিয়ে। তাতে অবশ্য মোরগের কিছু আসে গেল না। লম্বাটে অসম্ভব সুন্দর লেজ, উজ্জ্বল লাল পালকের মোরগের শরীর, তীক্ষ্ণ দৃষ্টি আর ধারালো ঠোঁটের সুদর্শন মোরগটা নির্বিকারে সামনে এগোলো। ভোরের ডাক দেওয়ার কাজ শেষ তার। এরপর কেবল মুরগিদের সাথে মাঠে ঘুরে বেড়ানো বাকি আছে। উঠানে মুরগিদের দেখলেই খাঁচার ভেতর নিজেকে আরো বন্দি মনে হয় স্প্রাউটের। এই যে মুরগিরা মোরগের সাথে উঠানে ঘুরে বেড়ায়, গোবর খুঁজছে, সেও এমন জীবন চায়। মোরগের সাথে ঘুরে বেড়াতে চায়, নিজের ডিমে তা দিতে চায়। কিন্তু বাস্তবতা একদমই আলাদা। যত চেষ্টাই করুক স্প্রাউট, যতই গলা বাড়িয়ে দিক, উঠানে একসাথে ঘুরতে থাকা ওই বড় কুকুর, হাঁস, মোরগ আর মুরগির কাছ থেকে কখনোই যেতে পারবে না সে। বড়জোর খাঁচার তারে আটকে শরীর থেকে কয়েকটা পালক ঝরে পড়বে শুধু। ওই মুরগিগুলো বাইরে থাকতে পারলে আমি কেন এই খাঁচায় আটকে থাকবো? আমার জন্য কেন এমন হবে? ভাবল সে। স্প্রাউট জানে না যে ওই মুরগিগুলো আর মোরগগুলো হলো ঘরে পালা কোরিয়ান প্রজাতি। তাদের ডিমে বাচ্চা হয়।
নিজের পাড়া ডিমগুলোর ওপর দিনের পর দিন বসে থাকলেও সেখান থেকে যে কোনো বাচ্চা বেরোবে না, সেই সত্যটাও জানে না সে। জানা থাকলে ডিমে তা দেওয়ার স্বপ্নটা হয়তো আর দেখতই না সে। খাওয়া শেষে বাবলা গাছের নিচ দিয়ে সাদা হাঁসগুলো দুলে দুলে পাহাড়ের দিকে এগোচ্ছে। ওদের পেছন দিকে ঠিক হাঁসদের মতোই গা দুলিয়ে কোয়াক কোয়াক শব্দ করে এগিয়ে যাচ্ছে একটা ছোট্ট হাঁসও। তার শরীরে বাবলা গাছের মতো সবুজ রং। এই খামারের পাতিহাঁস এলো কোথা থেকে, এমন অন্যরকম দেখতে? সেদিকেই তাকিয়েছিল স্প্রাউট। এমন এক সময় খামারি ওর খাঁচার কাছে এলো খাবার দিতে। এমনিতেও প্রতিদিন খাবার দেয় সে, আর তার পেছন পেছন বউটা আসে মুরগির ডিম তুলতে। তবে আজ ডিম তোলার কাজটাও খামারি করেছে। স্প্রাউটের খাঁচার ভেতর আগের দিনের খাবার দেখে বিড়বিড় করলো আপন মনে, খাচ্ছে না কেন মুরগিটা? অসুখ হলো নাকি? মুখে কুচকুচে শব্দ তুলে স্প্রাউটের আজকের পাড়া ডিমটা নিতে গেল সে। ডিমটা ধরতেই কেমন যেন মুচড়ে গেল সেটার উপর থেকে। প্রচণ্ড কষ্টে থমকে গেল স্প্রাউট। ডিমটা দেখে বিচ্ছিরি আর ছোট, কিন্তু সেটা যে এতটা নরম হতে পারে সেটা ওর কল্পনাতেও আসেনি। খোসাটা শক্ত হওয়ার সুযোগও পায়নি মনে হয়। মন ভেঙে গেল স্প্রাউটের। প্রতিদিন ডিম নিয়ে গেলে ওর যন্ত্রণা হয়, তবে সেই যন্ত্রণা আজকের কাছে কিছুই না। কান্নার ধমকে গলার কাছটা আটকে গেল ওর। শরীরটা অসাড় মনে হলো। বেচারি খোসা ছাড়াই জন্ম নিয়েছে। খামারি অবশ্য তাতে খুব বেশি কিছু এলো গেল না। ডিমটাকে তুলে উঠানের দিকে ছুঁড়ে মারল সে। শব্দ না করেই ভেঙে গেল স্প্রাউটের ডিম। চোখ বন্ধ করে ফেলল মুরগিটা। খাবারের গন্ধ পেয়ে ছুটে এসেছে বুড়ো কুকুর। ভাঙা ডিমটা চাটতে শুরু করলো সে। জীবনে এই প্রথম চোখ বেয়ে জল বেরোলো স্প্রাউটের। আর একটাও পারবো না আমি, কখনো না। দ্বিতীয় অংশ, খাঁচার বাইরে পা। গোয়াল ঘরের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে স্প্রাউটের। বুড়ো কুকুরের খাবারে হাঁসদের মুখ দেওয়া দেখতে ভালো লাগে না ওর। এর চেয়ে হাঁস আর কুকুরে দূরে দূরেই থাকলেই তো ভালো। চোখ বন্ধ করে কল্পনা করলো স্প্রাউট, ওর নিজের একটা বাসা হলে কেমন হতো। সেই বাসায় ডিমের ওপর তা দিত সে, মোরগের সাথে খেতে ঘুরে বেড়াতো, হাঁসদের পিছু নিত। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। এসব শুধুই স্বপ্ন। এই জীবনে খাঁচার বাইরে বেরোনো হবে না তার। গত কয়েকদিন ধরে ডিম দেওয়া দূরের কথা, নিজের পায়ে দাঁড়ানোর শক্তিও টের পাচ্ছে না সে। ওর আবার বের হওয়া, এই নিয়ে পঞ্চম দিন গেল স্প্রাউটের কোনো ডিম পাড়েনি। ঘুমের মধ্যেই খামারি আর খামারির বউয়ের কণ্ঠ এলো তার কানে, এ আর ডিম পারবে না, ছাঁটাই করে ফেলাই ভালো। খামারি বউয়ের কথা শুনে আনন্দে মন নেচে উঠল স্প্রাউটের। ছাঁটাই করার মানেটা না বুঝলেও সেজন্য সে তাকে খামার থেকে বের হতে হবে সেটা সে ঠিকই বুঝে ফেলল। অনেক দিন পর চেষ্টা করে একটু পানি খেলো সে। পরের দিনও কোনো ডিম হলো না স্প্রাউটের। ওর শরীর হয়তো আর ডিমই পারবে না, কে জানে। তাও একটু খাবার আর পানি খেয়ে নিল স্প্রাউট। বাইরে গেলে নতুন জীবন শুরু করতে হবে তো। ডিম পেড়ে তা দিতে হবে, বাচ্চা মুরগির সাথে নিয়ে ঘুরবে স্প্রাউট। গায়ে শক্তি না থাকলে সেসব করবে কি করে ও? এখন শুধু উঠানে যাওয়ার অপেক্ষা। উত্তেজনা স্তর সইতে না পেরে তার নানান চিন্তা মাথায় ঘুরছে। তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল এসব ভাবতে ভাবতে। পরের দিনই একটা খালি ঠেলাগাড়ি নিয়ে আসলো খামারি আর খামারির বউ। স্প্রাউটের শরীরের শক্তি নেই, তবে যেটুকু আছে সেটা দিয়েই অনেক দিন বাদে আনন্দে চিৎকার করে উঠল সে, আমি খাঁচার বাইরে যাচ্ছি। খাঁচায় বন্দি হওয়ার পর এই প্রথম এমন দারুণ একটা ঘটনা ঘটতে যাচ্ছে স্প্রাউটের জীবনে। বাইরে খোলা বাতাসে বাবলা ফুলের গন্ধ, বুক ভরে সেই সুবাস নিল স্প্রাউট। মাংস তো হবে নাকি? খামারি বউ খামারিকে জিজ্ঞেস করলো। কে জানে, যে রোগা দেখতে। ওদের কথা অবশ্য কানে ঢুকলো না স্প্রাউটের। সে তখন উঠানে ঘুরে বেড়ানোর চিন্তায় বিভোর। ডানা ধরে স্প্রাউটকে ভাঙাচোরা খাঁচার বাইরে টেনে আনলো খামারি। ধপ করে ঠেলার ভেতরে ছুঁড়ে ফেললো। ডানা ঝাপটে বা কথা বলার শক্তি
তখন আর কোনোটাই নেই স্প্রাউটের। গলাটা বাড়িয়ে শুধু কি হচ্ছে দেখার চেষ্টা করলো সে। সেটাও অবশ্য বেশিক্ষণ করতে পারল না। তার মাথার উপরে থপথপ করে একের পর এক ডিম পাড়া বন্ধ করে দেওয়া বয়স্ক মুরগিদের ফেলতে লাগলো খামারি আর খামারির বউ। বাছাই শেষে সুস্থ দেখতে মুরগিগুলোকে একটা আলাদা খাঁচায় ভরে খামারের বাইরে পার করে দেওয়া হলো। স্প্রাউট অবশ্য সেই তালিকায় পড়ল না। ওর মাথার ওপরে তখন অসুস্থ আর মরা সব মুরগি। নিঃশ্বাস আটকে এলো তার, চোখ বন্ধ হয়ে এলো প্রায়। এটাই কি ছাঁটাই করে দেওয়া? এভাবে কি মারা যাবে স্প্রাউট? ঘাড়ের ওপর আরেকটা মুরগি এসে পড়ল এবার। আর শক্তি নেই ওর, হাড্ডিগুলো ভেঙে যাওয়ার জোগাড় হয়েছে এবার। না, এভাবে মরতে পারে না সে। কষ্ট আর আতঙ্কে বুক কেঁপে উঠল ওর। একবার হলেও উঠানে যেতে হবে ওকে। উঠানে না গিয়ে মরতে পারবে না সে। বাবলা গাছ, গাছের ফুল আর হাসি খুশি পোষা প্রাণীদের দিকে চোখ গেল স্প্রাউটের। সারা জীবনে শুধু একটাই ইচ্ছে ছিল তার, নিজের একটা ডিমে তা দিয়ে বাচ্চা জন্ম দেওয়া। খুবই ছোট্ট ইচ্ছে, সাধারণ স্বপ্ন। তবে সেই ইচ্ছে পূরণ হবে না স্প্রাউটের। এভাবে হয়তো মারা যেতে হবে ওকে। মাথা ঘোলাটে হয়ে এলো তার। উল্টো পাল্টা দেখতে শুরু করলো। মনে হলো এই তো ওর নিচে একটা ডিম, তা দিচ্ছে সে। এই তো মোরগটা ওকে আর ওর ডিমকে পাহারা দিচ্ছে। উপরে থাকা বাবলা গাছের ফুলগুলো তুষারের মতো ঝরে ঝরে ওর উপর পড়ছে। একটা ডিমে তো তা দিতে চেয়েছিল শুধু, শুধু একবার, শুধু একটা ডিম। আমার ছোট্ট বাচ্চাটাকে একবার হলেও বলতে চেয়েছি, ভয় পেও না, আমি আছি তো। খোসল ভেঙে যাবে আর একটু পরেই। তারপরই মাকে দেখতে পাবে আমার বাচ্চা। একদম ভয় পায় না। শুধু একটাবার আমার বাচ্চাটাকে আদর করতে চেয়েছি আমি। একটাবার। ডিমে তা দেওয়ার স্বপ্ন দেখতে দেখতে জ্ঞান হারালো স্প্রাউট। ওর নিস্তেজ ঠোঁটে ফুটে উঠল এক টুকরো হাসি। চোখ মেলল স্প্রাউট। কোথায় আছে সে? চারপাশে অচেনা লাগছে বেশ। প্রচণ্ড বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে আছে তার শরীর। ডানা ঝাপটে পারলে শুকিয়ে যেত সে, কিন্তু সেই শক্তিও তো নেই তার। ঠান্ডায় জমে চারপাশ দেখছে। এমন সময় উপর থেকে কেমন একটা যেন শব্দ ভেসে আসলো। প্রথমবার কিছুই বুঝলো না স্প্রাউট। দ্বিতীয়বার গিয়ে কানে এসে লাগলো কথাগুলো। এই, শুনছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? অনেক কষ্টে মাথা তুলে উপরের দিকে তাকালো স্প্রাউট। বাজে দুর্গন্ধ আসছে কোথা থেকে যেন। আবার কণ্ঠটাও শুনলো সে। বেঁচে আছো তুমি? আমি জানতাম, আমি জানতাম। ওঠো, উঠে দেখো দেখি। কণ্ঠটা উত্তেজনা টের পেল স্প্রাউট। হাঁটবো? পারবো না, একদম শক্তি নেই আমার। গর্তের চারপাশে বাতাসে দুলতে থাকা ঘাস আর ভেজা গাছের চূড়া দেখতে দেখতে বলল সে। কণ্ঠটা উপর থেকে আসছে। মারা তো আর যাওনি, ওঠো, উঠে পড়ো। আমি মরিনি? নিজেকে যেন কথাগুলো শোনালো মুরগিটা। পাখা ঝাপটে পা সোজা করার চেষ্টা করলো সে। সব ঠিক আছে, কোনো হাড় ভাঙেনি শরীরের, শুধু একটু দুর্বল লাগছে এই যা। তুমি কে? কণ্ঠটাকে জিজ্ঞেস করলো সে। কথা বাড়িও না, এক্ষুনি পা চালাতে হবে, তাড়াতাড়ি করো। কাঁপতে কাঁপতে পায়ের উপর উঠে দাঁড়ালো স্প্রাউট। শরীরের সবটা শক্তি দিয়ে কণ্ঠের দিকে পা বাড়ালো সে। শেষ কবে হেঁটেছে স্প্রাউট? এক পা, দুই পা। হঠাৎ জমে গেল সে ভয়ে। মাটিতে ধপ করে বসে পড়ল। হায় খোদা, এসব কি? ওর চারপাশে মরা মুরগিদের স্তূপ জমে গিয়েছে। ওদের গায়ে পা ফেলে এগোচ্ছিল এতক্ষণ স্প্রাউট। বিশাল একটা গর্তে পড়ে আছে সে। সেটাও যে সে গর্ত না, মুরগিদের লাশে ভরা বিশাল এক সমাধি। কিন্তু আমি বেঁচে আছি কিভাবে? আতঙ্কে দৌড়াতে শুরু করলো স্প্রাউট। তাতে খুব একটা লাভ হলো না অবশ্য। প্রতি ধাপেই মুরগিদের লাশে পা আটকে পড়তে থাকলো সে। ভয়ের সীমা থাকলো না তার। খোলা চোখে যা দেখছে সেটা বিশ্বাস হচ্ছে না ওর। করছোটা কি? সমাধির ওপর থেকে আবার ভেসে আসলো কণ্ঠটা। কিন্তু আতঙ্কে স্প্রাউট অস্থির তখন। কানে ঢুকলো না একটা কথাও। কি করব আমি? কি হবে এখন? বিড়বিড় করে নিজেই নিজেকে জিজ্ঞেস করলো সে। সাবধান, সাবধানে চলো। আমি মরিনি, কিন্তু এটা কিভাবে সম্ভব? চারপাশে তাকাও, তুমি মরোনি, কিন্তু মরতেই যাচ্ছিলে। আমি কি করব এখন? কি করব? যত জলদি সম্ভব আগো। ওরা টের পেলেই তুলে নেবে তোমাকে। বোকা মুরগি, দেখতে পাচ্ছ না ওদের? চারপাশে তাকাতেই দেখতে পেল স্প্রাউট কণ্ঠটা যেখানে আছে সেখানে তার উল্টো পাশে দাঁড়িয়ে আছে ওরা। আর ওদের ভেতর থেকে ওর দিকে তাকিয়ে আছে দুটো শীতল চোখ।
মেরুদণ্ড বেয়ে ঠান্ডা এক স্রোত বয়ে গেল তার ভয়ে। আর বেশিক্ষণ ওখানে থাকলেই তোমার বিপদ আছে, তখন আর তোমাকে বাঁচানো যাবে না। কণ্ঠটা কার দেখা যাচ্ছে না এখনো, তবে ওই এক জোড়া শীতল চোখের চেয়ে এই কণ্ঠটাকে বেশি ভয় হচ্ছে স্প্রাউটের। তুমি কি খামারের সেই মোরগটা? চিৎকার করে জিজ্ঞেস করলো স্প্রাউট। এত রাতে খামারের বাইরে থাকার সাহস একমাত্র ওই মোরগটারই আছে। উত্তরের অপেক্ষা না করে সমাধি বেয়ে ওপরে উঠতে থাকলো স্প্রাউট। গর্তের মুখের কাছটা ছোট, সহজেই এক লাফে ওঠার বাইরে চলে এলো সে। এই তো, কাজে কাজ করেছে, শান্ত গলায় বলল স্প্রাউটের নতুন বন্ধু। বন্ধুর দিকে তাকালো সে। সবুজ আর বাদামি পালকের সেই পাতিহাঁসটা। হাঁসের পিছু পিছু ঘুরলেও খামারের বাকি হাঁসগুলোর যে একদম আলাদা। হুট করে মাথায় ঢুকলো স্প্রাউটের। খাঁচার বাইরে চলে এসেছে সে। শুধু খাঁচা না, খামারের বাইরেও এসেছে এখন। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ওরা জীবন্ত কাউকে শিকার করলে প্রচণ্ড রাগ লাগে আমার, সেই জন্য। ওরা ওরা কারা? কারা আবার? ওই বেজিরা, গলার পালক দুলিয়ে বলল পাতিহাঁস। কেঁপে উঠল স্প্রাউট। এখনো সমাধির অন্য পাশে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বেজিগুলো। ওদের দিকেই তাকিয়ে আছে সে। হাত থেকে জীবন্ত খাবার ছুটে যাওয়ায় রেগে আছে সবগুলো। বেঁচেই যখন গিয়েছো, ফিরে যাও এবার, গলা দুলিয়ে বলল পাতিহাঁস। ফিরে যাব মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো স্প্রাউট। পাতিহাঁস ওকে নিজের সাথে নিয়ে যেতে আসেনি তার মানে? ও পাতিহাঁসের সাথে উঠানে যেতে চলেছিল। সেখানে যদি নাও যাওয়া হয় তাহলে কেন আগের খাঁচায় ফিরে যাবে সে? আমি ওই খাঁচায় আর ফিরবো না। এতদিন পর বেরোতে পেরেছি। ওরা আমাকে ছাঁটাই করতে চেয়েছিল। ছাঁটাই? সেটা আবার কি? তা জানি না, মনে হয় খাঁচা থেকে বের করে দেওয়া বোঝা। যাই হোক, ফিরে না গেলে এইখানেই থাকাটা তোমার জন্য বিপজ্জনক হবে। অন্য কোথাও যাও, এমনিতেও আমার বেশ দেরি হয়ে গিয়েছে। সবাই ঘুমাতে চলে গিয়েছে এতক্ষণে, ক্লান্ত ভঙ্গিতে বলল পাতিহাঁস। বেজটার দিকে আরেকবার তাকিয়ে পাতিহাঁসের পেছনে ছুটল স্প্রাউট। আমি সমাধিতে বেঁচে আছি কিভাবে জানলে? খালের দিকে যাওয়ার সময় দেখেছিলাম মৃত গর্তের পাশে একটা বেজি ঘুরছে। তখনই বুঝেছি নিশ্চয়ই কোনো মুরগি এখনো বেঁচে আছে গর্তে। ওই বিচ্ছিন্ন জানোয়ারটাকে হাড়ে হাড়ে চিনি আমি। লেজ দোলানো পাতলি হাঁস। ওর গলায় পশমগুলো ভয়ে কেঁপে উঠল। ওই বেজিটা অন্যদের চেয়ে গায়ে গতরে বড়। সবাই নিজেদের শক্তি দেখাতে জীবন্ত মুরগিদের ধরে ধরে খায়। শিকার করাটাই ওদের পছন্দের কাজ। মাঝে মধ্যে এই কাজটা করে ওই বেজি। তুমি শিকার হিসেবে একদম ঠিকঠাক, শরীরের শক্তি নেই, আবার বেঁচেও আছো। তোমার কপাল ভালো যে ওর আগে আমি তোমাকে খুঁজে পেয়েছি। ঠিকই বলেছ, আমার কপাল আসলেই ভালো। তুমি না থাকলে আজ আমি বাঁচতামই না। বেজিটার কথা ভেবে গায়ে সব পালক খাড়া হয়ে গেল স্প্রাউটের। তোমার মতো মুরগি আমি জীবনেও দেখিনি। ভালো হয়েছে তুমি বেঁচে গিয়েছো। বেজিটা নিশ্চয়ই তোমাকে হাতছাড়া করে এখন কপাল চাপড়াচ্ছে, বলে হাসতে হাসতে সমাধির দিকে তাকালো পাতিহাঁস। বেজি এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। পাতিহাঁস আর স্প্রাউটের মনোযোগ দিয়ে দেখছে। ও এত সহজে হাল ছাড়বে না, আবার তোমাকে ধরতে আসবে বেজিটা। আসলে? গলা কেঁপে উঠল স্প্রাউটের। তুমি মনে হয় একমাত্র মুরগি যে ওই গর্ত থেকে বেঁচে ফিরেছ। কিন্তু আমি তো মরিনি। হাঁটা থামালো না পাতিহাঁস। বাবলা গাছের নিচে আছে এখন ওরা। তা তুমি যাবে কোথায়? জিজ্ঞেস করলো পাতিহাঁস। কি বলবে বুঝতে পারছে না স্প্রাউট। আসলে ওই খাঁচায় আমি আর ফিরতে চাই না। সেটা তো জানি। আচ্ছা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারো না? কণ্ঠে আশা নিয়ে বলল স্প্রাউট। কোথায়? গোলাঘরে? মাথা ঝাঁকালো স্প্রাউট। পাতিহাঁসের জন্য যে কাজটা কঠিন হবে বুঝতে সময় লাগলো না স্প্রাউটের। তক্ষুনি কোনো উত্তর দিল না হাঁসটা। খানিক কি চিন্তা করে অবশেষে বলল, চলো তাহলে। আমি ওই খামারের হাঁস না। কিন্তু তুমি তো খামারেরই মুরগি। তোমার গোয়ালঘরে থাকতে সমস্যা হবে না। ঘুমন্ত পশু পাখিদের এড়িয়ে অবশেষে পাতিহাঁসের সাথে গোয়ালঘরে ঢুকলো স্প্রাউট। পরের অংশ, চালাঘরে এক রাত। বুড়ো কুকুর মাটিতে শুয়েছিল, চোখ আধ বোঝা, শরীরের অর্ধেকটা নিজের ঘরে, অর্ধেকটা বাহিরে। প্রায় ঘুমিয়েই গিয়েছিল সে। পাতিহাঁস আর ন্যাড়া ঘাড়ওয়ালা মুরগি আসতে দেখে সব ঘুম উধাও হয়ে গেল তার। চোখ বড় বড় করে গর্জে উঠল সে। কি বিচ্ছিরি গন্ধ রে বাবা!
এক লাফে পাতিহাসে আরো কাছে চলে এলো স্প্রাউট। বুড়ো কুকুরকে এখন অবধি সে দেখেছেই শুধু, কখনো তার কাছাকাছি যায়নি। ভয়ে বুকটা ধক করে উঠল ওর। দেখো বুড়ো, ভয় দেখিও না, একটা মুরগি বই তো কিছু না। খুব ভদ্রতায় বুড়ো কুকুরটাকে বোঝালো পাতিহাস। ভয়ে আছে, পাছে কুকুরের ক্ষেপে না যায়। তাতে কি, মুরগি বলে তো আর আমি আমার দায়িত্ব অবহেলিত করতে পারি না। কত ভালো পাহারাদার আমি, সেই ধারণা আছে তোমার? কথাগুলো বলতে বলতে নিজের দাঁত দেখিয়ে দিল বুড়ো কুকুর। এর মধ্যে কথাবার্তা শুনে কয়েকটা হাঁসও ঘর থেকে গলা ছাড়িয়ে দিল, বাইরে বেরোলো। তাদের একজন শুকনো গলায় বলল, আচ্ছা আবার ফেরত এসেছে পাতিটা, এবারে বিদায় হয়নি? বিদায় বলছো কি, সাথে করে কি যেন একটা নিয়ে এসেছে। কি ওটা? জবাবে বলল আরেকটা হাঁস। কি বিদঘুটে দেখতে, পালক ছাড়া মুরগি। কি আবার হবে, নিশ্চয়ই বেজির খাবার ছিনিয়ে নিয়ে এসেছে। হাসাহাসি পড়ে গেল হাঁসদের মাঝে। পাতিহাঁসের দিকে তাকিয়ে মায়া লাগলো স্প্রাউটের। বেচারা শরীরের সব লোম ভয়ে কেঁপে উঠল বারবার। কান খুলে শুনে রাখো অপদার্থ স্ট্রগলার, তুমি নিজেই একটা বোঝা, সাথে করে আরেকটাকে বোঝা নিয়ে এসেছো আমাদের কাছে, বলল একটা হাঁস। হ্যাঁ হ্যাঁ, কে জানে সাথে করে কি অসুখ নিয়ে এসেছে ওই মুরগিটা, আমাদের না আবার অসুস্থ করে দেয়। সব হাসি একমত হলো এতে। স্প্রাউটের এখান থেকে চলে যাওয়াই উচিত। বুড়ো কুকুরটা হালকা গর্জলো এবার, মুখে জিভে হাসি। শুনলে তো, এখানে থাকা তো দূরের কথা, আশেপাশে ঘোরার চিন্তাও মাথা থেকে সরিয়ে দাও। খামার থেকে বেরো এখন। কিন্তু স্প্রাউটের তো যাওয়ার কোনো জায়গা নেই, এখানে থাকতে হবে তাকে। আর কোনো উপায় নেই এখন তার কাছে। পাতিহাসের পেছন থেকে খুব ধীরে অনুনয়ে করলে বলল সে, আমি কাউকে অসুস্থ করব না, কাউকে বিরক্তও করব না। সারা জীবন আমি এই উঠানে একটু থাকতে চেয়েছি তোমাদের মতো করে। আমাকে এখানে থাকতে দাও দয়া করে। আসলেও সেটাই চেয়েছে স্প্রাউট সবসময়, এই উঠানের সবকিছু। সবাইকে সে চেনে, ভেবেছিল খাঁচা থেকে বেরোতে পারলেই উঠানে থাকতে পারবে ও। কিন্তু সেটাও যে এত কঠিন হবে কে জানতো। কি যা তা বলছো, তুমি ডিম পাড়া মুরগি, খাঁচার মধ্যে থাকাই তোমার কাজ। চিৎকার করে উঠল কুকুর। কিন্তু আমি, তোতলাচ্ছে স্প্রাউট। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কুকুরটার মুখে রাগের আগুন গরম হয়ে উঠেছে, নাকের ডগা ফুলে উঠেছে, বড় বড় হয়ে গিয়েছে তা দেখে। হাঁসগুলো হাসতে লাগলো। স্প্রাউটের অবশ্য হাসি পেল না, ওর চোখ বেরিয়ে পানি ঝরতে শুরু করলো। স্ট্রাগলার চেঁচিয়ে উঠল সেদিকে তাকিয়ে, এত কঠিন মন হয় কি করে তোমাদের? মুরগিটা কোথায় যাবে? ভেবেছিলাম একটু হলেও দয়া হবে মুরগিটাকে থাকার ব্যাপারে, তাই আমি তোমাদের মতামত চাইতে এসেছিলাম। আমাদের মন কঠিন, তোমাকে কারা এখানে থাকতে দিয়েছে মনে আছে তো? প্যাক প্যাক শব্দ তুলে জোরালো গলায় প্রতিবাদ করলো একটা হাঁস। মুরগিটা মৃত্যু গর্তে থেকে বেঁচে ফিরেছে, ওর আগে আর কেউ নেই, পরেও এমনকি কেউ নেই। বেজির নজর ছিল ওর দিকে, সেখানে থেকেও পালিয়ে এসেছে ও। আর তোমরা ওকে একটু থাকার জায়গা দিতে পারছো না? পাতিহাঁসের কথা শুনে আবার স্প্রাউটের দিকে তাকালো হাঁসেরা, তাদের চোখে বিস্ময়। পাতিহাঁস অবশ্য থামলো না, একটানা বলেই চলল, বেজিকে হারিয়েছে এই ন্যাড়া মুরগি, তোমরা কেউ পারবে? আছে তোমাদের কারো সেই সাহস? তোমাদের কেউ হলে এর মধ্যে বেজির খাবার হয়ে যেতে। স্ট্রাগলার কথা শুনে নীরব হয়ে গেল হাঁসের দল। ওদিকে গরজাতে ভুলে গিয়েছে বুড়ো কুকুরটাও। কি হবে একটু জায়গা দিলে ওকে, একটু শুয়েই তো থাকবে নাকি, বলল স্ট্রাগলার। অবাক হয়ে পাতিহাঁসের দিকে তাকালো স্প্রাউট। এতদিন খাঁচা থেকে দেখে স্ট্রাগলারকে হাঁসদের মধ্যে সবচেয়ে দুর্বল ভেবে এসেছে সে। সবসময় হাঁসদের দলের পেছনে হাঁটা পাতিহাঁসটা এত সাহস থাকতে পারে সেটা তার কল্পনাতেও আসেনি। চুপ করো, হাঁসদের নেতা বেরিয়ে এলো এবার চালাঘর থেকে। আমাদের অপমান করে কথা বলার সাহস কি করে হয় তোমার? তোমাকে এখানে কারা জায়গা দিয়েছে ভুলে গেছো তা? স্ট্রাগলার, গলা নামিয়ে সম্মান দিয়ে কথা বলো। চিল্লাচিল্লি শুনে এবার মোড়ক বেরিয়ে এলো। সবাই চুপ করো, এখানকার নেতা আমি, আমার কথাই শেষ কথা। আর আমি বলছি এই মুরগি এখানেই থাকবে, তবে শুধু আজকের রাতটাই। বাইরে বেজিরা আছে, জেনে শুনে বেজির মুখে একে ফেলতে পারবো না আমরা। আমাদের দরজাও এখন বন্ধ, তাই যা হবে কাল সকালে হবে। কাল ভোরে আমি সূর্য ওঠার খবর দিলেই বেরিয়ে যেতে হবে মুরগিকে। ভরাট কণ্ঠে বলল মোড়ক, তার কণ্ঠের তেজ বরাবরের মতোই সবার থেকে বেশি।
নিজের ঘরে ফিরে গেল মোরগ। হাঁসদের নেতাও পিছু নিল তার। তার পেছনে পাতিহাঁস। সবার পেছনে খুব ধীরে ধীরে চালাঘরের দিকে এগোলো স্প্রাউট। সবাই চলে গেছে। আবার উঠানে বসে পড়ল পাহারাদার বুড়ো কুকুর। চালাঘরে বেশ গরম। আরাম আরাম ভাবও আছে। ঘরের ভেতরে খাবার আর পানি রাখা। একটা খড়ের টিভিও রাখা আছে পাশেই। নিজের খাঁচার পাখা ঝাপটাতে গেলে তার আটকে যেতে হতো স্প্রাউটের। মোরগ ও তার সঙ্গী মুরগি উপরে নিজেদের বসার জায়গা থেকে নিচে সবার দিকে তাকিয়ে আছে। হাঁসেরা একটা জায়গায় একসাথে বসে আছে জড়ো হয়ে। একটু দূরে দরজার পাশে বসেছে স্ট্রাগলার। ওটাই মনে হয় ওর জায়গা। সবার থেকে দূরে থাকতে হবে বুঝে গেল স্প্রাউট। খড়ের ধরের কাছে যাওয়ার কথা মাথায়ও এলো না ওর। আর তাই ঘরের একদম কোনায় বসলো সে। আবার এমন হচ্ছে। আবার মুরগিটাকে সকালেই বের করে দেবে বুঝেছো? কয়দিন বাদেই ডিম দেবো আমি। ডিম থেকে বাচ্চা ফুটতে চাইলে অনেক শান্তি লাগে আমার। কোনো ঝামেলা চাই না আমি এই সময়। জানোই তো আমার এর আগে সবগুলো বাচ্চাই হারিয়েছিল। এবার এই বাচ্চাগুলোকে আমি আর হারাতে চাই না। মোরগকে বলল মুরগি। ঘাড় উঁচু করে মুরগিকে দেখল স্প্রাউট। অন্ধকারের রূপের ঝটা বেরোচ্ছে তার শরীর থেকে। কি আভিজাত্যে ভরপুর সৌন্দর্যে ভরা পরিপাটি পালকের মুরগি। অমর মোরগের সাথে অমন মুরগি মানায়। হিংসা হলো স্প্রাউটের। সে কি কখনো অমন সুন্দর হতে পারবে? ডিম তা দিয়ে বাচ্চা ফোটানোর কথা বলছে মুরগিটা। আমিও ডিমে তা দিতে চাই। আমিও বাচ্চা ফোটাতে চাই। ইস, মুরগিটার মতো ঠিক এমন যদি আমিও পারতাম। মনে মনে ভাবল স্প্রাউট। নিজের চেহারায় নিজে লজ্জা মরে গেল সে। জানে ও দেখতে খুব একটা ভালো না। বিশেষ করে ওই মুরগিটার মতো তো নয়ই। এমন ন্যাড়া ঘাড়ের রুক্ষ শরীরের কোনো মুরগিকে ভালো দেখাবে কি করে? নিজের শরীরটা নিজের মধ্যে আরো কুঁকড়ে গেল স্প্রাউট। কান্না পেল ওর। নিজেকে বারবার মনে করাতে লাগলো খাঁচা থেকে বেরোতে পেরেছে সে। এতদিন যে স্বপ্ন দেখেছে সেটা সত্যি হয়েছে। উঠানের বাকি পশু পাখিদের সাথে আছে ও এখন। এটাই অনেক। কিন্তু সাথে সাথে মনে পড়ে গেল আগামীকাল ভোরের কথা। কালকের পর কোথায় থাকবে স্প্রাউট? পেটে গুলিয়ে উঠল তার। ক্ষুধা লেগেছে খুব। এত কিছুর পরেও অনেক দিন বাদে বেশ ভালো লাগছে ওর। ঘুমটা অবশ্য ভেঙেও গেল খুব দ্রুত। মোরগের আগেই ঘুম থেকে উঠে গেল স্প্রাউট। অবশ্য তখনই নড়ল না। ওর জন্য বাকিদের ঘুমে ব্যাঘাত হোক সেটাও চায় না। আর এখানে শুয়ে থাকতেও ভালো লাগছে ওর। একটু বাদে কি হবে জানে না ও। তবে এখানকার যে সময়টা সেটাকে উপভোগ করার চেষ্টা করলো সে। মনে আশা জাগলো কে জানে হয়তো এখানে ওকে আরো একটা দিন থাকতে দেবে হাঁস মুরগিরা। পাতিহাঁসকে তো থাকতে দিয়েছে। শুধু যদি একটাবার ওরা জানতো যে স্প্রাউট এই উঠানে থাকার স্বপ্ন ঠিক কতদিন ধরে দেখছে। মোরগের ঘুম ভেঙেছে। আড়মোড় ভেঙে টানা ঝাপটে কুকুরুক্কু কুকুরুক্কু ডেকে উঠল সে। সোজা উড়ে এসে বসলো স্প্রাউটের ঠিক পাশেই। দেখো আমি বাইরে গিয়ে ডাকবো এখন। ডাক শেষ হওয়া পর্যন্ত তোমাকে চলে যাওয়ার সময় দিচ্ছি। এর মধ্যেই বিদায় হও। পাতিহাঁসকে আমরা জায়গা দিয়েছি কারণ ওর আসলেই কোথাও থাকার জায়গা ছিল না। কিন্তু তোমার তো ঘর আছে, নিজের জায়গা খামারের আছে। তুমি ওখানে থাকলে নিরাপদ থাকবে। তোমার সাহস অনেক জানি। কিন্তু তবুও বেজির সাথে লড়াই করে পারবে না তুমি। আমি ফিরে যেতে চাই না। উঠানে থাকতে চাই আমি। এখানে বেজি কিচ্ছু করতে পারবে না আমার। আমি জানি। আমাকে থাকতে দাও দয়া করে। ওরা আমাকে ছাঁটাই করে দিয়েছে। অনুনয় করে বলল স্প্রাউট। ছাঁটাই করে দিয়েছে? হাসলো মোরগ। তার মানে কেউ চায় না তোমাকে। উঠে চালাঘরের দিকে বেরিয়ে গেল মোরগ। বাইরে গিয়ে ডাকতে লাগলো সে। স্প্রাউট বেরিয়ে যাওয়ার সংকেত এটি। পাতিহাঁসও উঠে পড়ল ঘুম থেকে। ওর দিকেই তাকিয়ে আছে এখন। চোখে চোখে ক্ষমা চাইল সে স্প্রাউটের কাছে। কী বা করার আছে তার? হতাশ হয়ে ঠোঁট নিচু করে স্প্রাউট। পাতিহাঁস অনেক করেছে ওর জন্য। বেজির হাত থেকে বাঁচিয়েছে। খামারের সবার সাথে বিরুদ্ধে গিয়ে সে লড়াই করেছে। পাতিহাঁস নিজেও তো এখানে আশ্রিত। আর কিছু করার ক্ষমতা নেই তার। স্প্রাউটকে চলে যেতে হবে এবার। বেরিয়ে এলো সে। কোথায় যাবে কিছু জানে না। বাবলা গাছের নিচে বসলো। খামারি মুরগির খাবারের দিকে এগোচ্ছে। খাঁচার দিনগুলো মনে পড়ে গেল তার। কতবার খাঁচার ভেতর থেকে এই সময় বাইরে তাকিয়ে থেকেছে সে। উঠানে থাকার কথা ভেবেছে। আর আজ সেটাই সত্যি হয়েছে স্প্রাউট। নিজেকে বোঝালো ও।
বেজির হাত থেকে বেঁচে ফিরেছে সে। খাঁচা থেকে বেরিয়ে এসেছে। ওর মোটেও হতাশ হওয়া সাজে না। চাইলেই সবকিছু করতে পারবে সে। ডিমে তা দিতে পারবে, বাচ্চা ফোটাতে পারবে। পেটটা মোচড় দিয়ে উঠল স্প্রাউটের। খামারি বউ খাবার নিয়ে যাচ্ছে মুরগির খাঁচার দিকে। উঠানেও খাবার দেওয়া হয়েছে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে খাবারের দিকে এগোতে গেল স্প্রাউট। আর সাথে সাথেই ঘাড়ের হাঁসের বিশাল এক ঠোকর খেল সে। ঘাড়ের জায়গায় কোনো পালক নেই স্প্রাউটের। এক ঠোকরেই জ্ঞান হারানোর জোগাড় হলো তার। দূর হও এখান থেকে এক্ষুনি, বলেই হাঁসটা খাবারের মুখে ঢোকালো। সবগুলো হাঁসই লেজ আকাশে তুলে খাবার খেতে ব্যস্ত। কিভাবে খাবার খাচ্ছে আর খাবারের কাছে পৌঁছালো বুঝে পেল না স্প্রাউট। মোরগ আর তার সঙ্গী মুরগি খাবারের জায়গা আলাদা, সেখানে ভিড়ও নেই। কিন্তু মোরগের যে তেজ, ওদিকে যাওয়ার কথা চিন্তাও আনলো না সে। আর বুড়ো কুকুরের খাবারে ভাগ বসানো, সেটাও সম্ভব না তার পক্ষে। ঠিক তখনই খামারি আর খামারির বউ দেখতে পেল ওকে। বেঁচে গিয়েছে দেখি, বলল খামারি বউ। শক্তপোক্ত আছে দেখছি, বলল খামারি। খাঁচায় ভরে দেবো নাকি আবার? ও না, এ তো আবার ডিম পারে না, খেয়ে ফেলবো নাকি? একথা শুনে আতঙ্কে শিউরে উঠল স্প্রাউট। তবে ওর কপাল ভালো। বাদ দাও, এমনিই মরে যাবে এই মুরগি, না হলে বেজি মেরে ফেলবে ওকে, বলল খামারি। স্বস্তির নিঃশ্বাস ফেলল স্প্রাউট। কিন্তু কিছু খেতে হবে তো। মুখ হাঁ করে পেটে বাতাস ভরার চেষ্টা করলো ও। কিন্তু বাতাস তো আর খাবার না, খেলে পেটও ভরে না। যা ভেবেছিল উঠানে থাকাটা তার চেয়েও কঠিন মনে হলো স্প্রাউটের। তবে এত কষ্টের মাঝেও খাঁচার দিকে একবারও চোখ গেল না ওর। আর যাই হোক, ওই খাঁচায় আর ফিরবে না সে। গোবরের টিভি, হঠাৎ মনে হলো স্প্রাউটের। মোরগ আর মুরগিকে ওই টিভি খুঁড়ে খুঁড়ে খাবার খেতে দেখেছে সে। ওই তো গোবরের মধ্যে সুস্বাদু এক ধরনের পোকা মরে আছে। তবে সেটা খাওয়া হলো না তার। মুরগি ছুটে এসে ঠোকর মারল তার ঘাড়ে। আমার নাস্তার ঠোকর দিবি না বলছি, চমকে সরে উঠল স্প্রাউট। তবে খুব একটা লাভ হলো না তাতে। ওকে ঠোকর মারতে মারতে উঠোন থেকে তাড়িয়ে দিল মুরগিটা। পুরো শরীর জ্বলছে। আর কোনো উপায় না পেয়ে বাগানের দিকে সরে এলো স্প্রাউট। একটা বাঁধাকপিতে ঠোকর মারল। আহ! একই সাথে ক্ষুধা আর পিপাসা মিটল ওর। একটু বাদে ক্ষেতের দিকে এগোলো সে। এত বিশাল ক্ষেতের পুরোটা নিশ্চয় ওই মোরগ আর মুরগির না? খুশি মনে চারপাশে তাকালো স্প্রাউট। এখানেই থাকবে ও, এটাই হবে ওর ঘর। আশা করি আপনাদের স্প্রাউটের গল্পটি ভালো লেগেছে। পরবর্তী পর্ব আসছে খুব জলদি। আর এত সময় থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।